গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জে বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন, অভিযোগের নথি সংরক্ষণের পরামর্শ। করোনা মোকাবেলায় অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অযথাই কুৎসা রটাচ্ছে একটি শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও দুদিনে দেশে ঢোকেনি আগের এলসি ট্রাক, তদারকিতে কমেছে বাজারের অস্থিরতা। রাজধানীতে বারে অভিযানে মিলল অবৈধ অনুমোদনহীন বিপুল পরিমাণ মদ, 20 লাখ টাকার মদ জব্দ। খোঁজা হচ্ছে চোরাই পণ্য আসার পথ। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক পরিবহন বিমান, আকাশ সক্ষমতায় এগিয়ে গেল আরও এক ধাপ, শিগগিরই আসছে আরও দুটি। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদনেও আগের অবস্থানে তিতাস। গ্যাস পাইপলাইনে লিকেজ থাকলেও দায় মসজিদ কমিটির। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তিতাস গঠিত তদন্ত কমিটির জমা দেয়া প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন, প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়, দায় এড়াতে পারবে না কেউই। গেল 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ 37 জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন 31 জন। নামাজ আদায় করতে এসে পৃথিবী ছাড়তে হবে কে ভেবেছিল কবে। স্বজনদের বুকফাটা আর্তনাদেও এর উত্তর যেন নেই কারো কাছেই। ঘটনার কারণ উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। 13 দিনের মাথায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে জমা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে। তদন্ত কমিটির প্রধান জানান, অবৈধভাবে ওই মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই গ্যাস লিকেজ হয়ে মসজিদের পুরো অংশে ছড়িয়ে পড়ে। মসজিদের টাইলসের ফ্লোর থেকে 3 ফিট 3.5 ফিট নিচে আমার পাইপ, সেক্ষেত্রে যদি গ্যাস আমার মসজিদের নিচে চলে যায়, তাহলে যেখানে টাইলসটা লাগানো হয়েছে সেই টাইলস কোন শক্ত স্ল্যাবের উপরে লাগানো হয়েছে, গ্যাসটা উপরের দিকে চলে আসতে পারছে এবং সেটা জমা হয়েছে মসজিদের এসি চেম্বারে। এসি চেম্বারে মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী 1998 সালে মসজিদের নিচে পাইপলাইনের রাইজার স্থানান্তর করা হলেও তিতাস কেন তা 22 বছরেও জানল না, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তদন্ত কমিটির প্রধান। একটা পরিত্যক্ত রাইজারে ছিদ্র পেয়েছি। এই রাইজারটাকে যারা লে করলো, পরিত্যক্ত যারা বানালো, সেটা যদি ওখানের গ্রাহক তার নিজস্ব উদ্যোগে করে থাকে, শনাক্ত হয়ে যায়, তাহলে আমি তিতাস গ্যাসকে কিভাবে দায়ী করব? বিদ্যুতের অবৈধ সংযোগ সেখানে কিভাবে দেয়া হলো, কারা দিয়েছে, সেসব বিষয়েও ডিপিডিসিকে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। কেউ কারো দায়িত্ব কিন্তু এড়াতে পারে না, আমি মনে করি। এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয় নাই যে তাদের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এই রিপোর্টে স্পষ্টভাবে খালি ঘটনাটা উল্লেখ করা আছে। আমার বিভাগের থেকে যে গাফলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বিকেলে জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। 40 পৃষ্ঠার প্রতিবেদনে গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, মসজিদ কমিটির অবহেলাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। আর রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদন জমা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির পাশাপাশি তিতাসও দায় এড়াতে পারে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মতামিম। তৃতীয় পক্ষের তদন্ত ছাড়া এমন দুর্ঘটনার প্রকৃত কারণ উঠে আসা সম্ভব নয় বলেও মত তার। আমাকে যদি আমার নিজের তদন্ত করতে হয়, ততখানি সততা কি আমাদের কারো প্রতিষ্ঠানে আছে যে নিজের দায় নিজে মেনে নিয়ে বলবো যে হ্যাঁ আমরা ভুল করেছি? তিতাসের কমপ্লেনিং সিস্টেমটাকেও রেকর্ডেড কমপ্লেন রাখা উচিত। মৌখিকভাবে একজনের কাছে গিয়ে বললো, সেটা হলো না। লিখিত কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে, অথবা ডিজিটাল কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে, যেখানে রেকর্ড মোছার কোনো স্কোপ নাই, যেখানে পরিষ্কারভাবে দেখা যাবে যে হ্যাঁ এখানে এই জায়গার জন্য একটা অভিযোগ করা হয়েছিল, সেটা ঠিক মতো করা হয়, মানে সেটা ঠিক মতো অ্যাটেন্ড করা হয়নি।
গত কয়েক দশকে জাল টাকা তৈরি ও উৎপাদন চক্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে অসংখ্য নারী। আতঙ্কের বিষয় হলো এই অন্ধকার জগতে তারা স্বেচ্ছায় আসেন না, জোর জবরদস্তি আর অসচেতনতার কারণে ব্যবহার করা হয় মাত্র। জাল টাকা তৈরি চক্রে নারী নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন। দেশের আইনে জাল টাকা তৈরি ও উৎপাদনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও তৈরি হয় জাল টাকা, কাজ করে সংঘবদ্ধ চক্র। অপরাধী সুযোগ নেয় সমাজের নানা অসঙ্গতির। সহজ টার্গেট নারী। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর স্বামী, বাবা, ভাইয়ের জোর জবরদস্তিতে নারী আসে এই অন্ধকার জগতে, প্রচলিত আইন কানুন সম্পর্কে না জেনেই। এছাড়া প্রান্তিক পর্যায়ের নারীরা আর্থিক অনটনে পড়ে শিকার হয় অপরাধী চক্রের। আমি বাধা দিতে গেছি, বাধা দিলে আমার যদি মারে, আমার যদি ছাইরা দেয়, আমার কথা শুনে নেই। আমার স্বামী বললো যে ঈদের আগে এই দিন আমি এই টাকার ব্যবসা করব। চক্রে তাদের ভূমিকা জাল টাকা হাটবাজার বা ব্যস্ত অঞ্চলে ছড়িয়ে দেবার বা কখনো স্থানান্তরের। কসমেটিক বা জামা কাপড় কিনতাম, ভাঙাইতাম, টাকাগুলো নিয়ে আসে বাসায়, সেই টাকা আমি আবার নিয়ে পৌঁছে দেই জাকিরের কাছে। মূল চক্রটি যখন ধরা পড়ে তখন তারাও হয় অপরাধের ভাগী। পুলিশ আদালতে চৌকি ঘুরে স্বাভাবিক জীবনে ফিরে আসা হয়ে পড়ে অসম্ভব। শাস্তি দেওয়ার বিষয়টা এখনো পড়া হতো। এক জাল টাকার কারখানা যদি 2020 সালে ধরা পড়ে, তার বিচার ফাইনালি শুরু হতে হয়তো বা 2030 সালও লেগে যেতে পারে। অপরাধ বিশ্লেষকদের মতে ব্যক্তি মানুষ হিসেবে অধিকারের সচেতনতার অভাবে পরিবার ও সমাজে পুরুষ সদস্যের ক্রিয়ানক হিসেবে এখনো ব্যবহার হচ্ছে নারী। পরিবারের পুরুষ সদস্যরা এটার সাথে জড়িত বলে তার সাথে তারা জড়িত থাকেন। দেশ জুড়ে জাল টাকা চক্রে যে নারীরা ব্যবহার হয় তারা মূলত ব্যবহার হয় বিতরণকারী হিসেবে, এবং এই নারীদেরকে ব্যবহার করা হয় সমাজে নারীর প্রতি যে অসহায় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ব্যবহার হিসেবে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সমাজে নারীর দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন দরকার, তেমন পরিবর্তন দরকার তার কর্মসংস্থানের ব্যবস্থারও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রোগীর চাপে পা ফেলার জায়গা নেই রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে। ধারণ ক্ষমতার ৩-৪ গুণ বেশি রোগী আছে ওয়ার্ডে। মেঝে করিডোর ছাপিয়ে বাথরুমের সামনেও শুয়ে আছেন রোগী। নন কোভিড সেবা কমে যাওয়ায় রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বুধবার বেলা 11:30 রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল। একটি সিটের অভাবে অনেকের মতোই মেঝেতে পড়ে আছে 20 বছরের যুবক জনি। বাইরে থেকে তেমন বোঝা না গেলেও ভেতরে তখন রক্তক্ষরণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগের নাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যত দ্রুত সম্ভব নিতে হবে আইসিইউতে। তবে নিউতে এখানে বড় নির্মম। আইসিইউ তো দূরের কথা, একটি বেডই জোটেনি তার কপালে। হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক শুরু করছি এবং আমাদের চেষ্টা থাকবে যে বেড খালি হলে এরকম খারাপ রোগীকে আগে বেডে দিয়ে দিতে। অতঃপর ক্যামেরার সামনেই সেই করুণ পরিণতি। ঠিক মিনিট 10 বাদে চিকিৎসা সেবার বেহাল ব্যবস্থাপনার বলি হয়ে পৃথিবীটাকে ছেড়ে যেতে হলো জনিকে। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও গত 2 সপ্তাহে ক্রমেই বাড়ছে নন কোভিড রোগীর চাপ। ডাক্তার বলে আমি তো লিখে দিছি, আমি তো আর অক্সিজেন দিতে পারবো না। সিস্টারদের সাথে কথা বলেন, সিস্টাররা বলে অক্সিজেন নাই। বাথরুম এমন অবস্থা, ওখানে কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই, এত মানুষ। আর কোনো ওয়ার্ডে যেন রীতিমতো হাট বসেছে। বিশেষ করে মেডিসিন আর সার্জারি ওয়ার্ডে যেখানে শয্যা সংখ্যা 60টি, রোগী সেখানে 2 শতাধিক। চিকিৎসক স্বল্পতা, কারণ একমাত্র হাসপাতাল যেখানে কোভিড এবং নন কোভিড দুইটাই চালু আছে। 2-1 দিনের মধ্যে কিছু শয্যার সমন্বয়ের আশ্বাস দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট লালকুটিতে যেটি আছে, সেটিকে যখন কোভিড হাসপাতালে রূপান্তর করা হলো, তখন আমাদের এখান থেকে আমরা বেড, ম্যাট্রেস তাদের লোন হিসেবে দিয়েছিলাম। তো সেই জিনিসগুলি আমরা ফেরত আনার চেষ্টা করছি। এই হাসপাতালে 700টি সাধারণ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা এখন প্রায় 1100 জন। একদিকে রোগীদের চরম ভোগান্তি, অন্যদিকে কয়েক গুণ চাপ নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। তার উপর রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাইও নেই এই হাসপাতাল জুড়ে। সব কিছু মিলিয়ে এক চরম বিপর্যয়ের শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনের 5ম তলায় আগুন লেগেছে। কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সালেহিন,
রিচার্ড, আপনি এতক্ষণ জেনেছেন যে রাজধানী বনানী 3 নম্বর রোডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, যেই আগুন কিন্তু এখনও কিন্তু জ্বলছে উপরে দেখতে পাচ্ছি আমরা, এবং একই সঙ্গে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এই পাঁচতলা থেকে। একটি বিল্ডিংটি মূলত 6তলা একটি ভবন, 6তলা ভবনের 5তলায় আগুনটি লেগেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন এই মুহূর্তে কাজ করছে, আগুনটা নিভানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। পানি মাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রথমে 2টি ইউনিট যোগ দেয়, তারপরে 3টি ইউনিট এখানে এসে যোগ দিয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করে। 12:30টার দিকে এই আগুনটি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আবাসিক ভবনে যারা সদস্য যারা রয়েছে তাদেরকে নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যতক্ষণ এসেছি ততক্ষণ দেখেছি যে ততক্ষণে এখানকার যে এই ভবনের যারা সদস্য ছিলেন, যে ভবনের যারা ভাড়াটিয়া এবং যারা মালিক ছিলেন তারা এখান থেকে সরে গেছেন। তবে আমরা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছানোর পর এই ভবনের কাউকে, কোনো সদস্যকে আমরা পাইনি। ফায়ার সার্ভিস তাদেরকে নিরাপদে সরিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে তারা আগুনটি নিভানোর চেষ্টা করছেন এবং অনেকটা আমরা বলতে পারি যে কি চেষ্টা করে যাচ্ছেন তারা, এবং ধোঁয়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এতক্ষণ কিন্তু এই ভবনের 5তলায় আগুনের লেলিহান আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও 12:30টার দিকে আগুনটি লাগে। এখন ইতিমধ্যেই প্রায় 40-45 মিনিট হয়ে গেছে আগুন জ্বলছিল পুরো ফ্লোরটিতে। এটির সামনের দিকটিতে আমরা অবস্থান করছি। এটি মূলত বনানীর 3 নম্বর রোডের 2 নম্বর বাসা 12 নম্বর ব্লকের 12 নম্বর আই ব্লকের এই ভবনটি রয়েছে। তবে এখনো পর্যন্ত এখানে যে সদস্য যারা রয়েছেন এই ভবনের কোনো সদস্য কিন্তু আমরা পাইনি, আমরা দেখতে পাইনি। চেষ্টা করেছিলেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কেউ বলতে পারছেন না যে আসলে ভবন সদস্যরা এখান থেকে কতটুকু দূরে আছেন বা কোথাও নিরাপদ স্থানে আছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মী। তবে আমরা সামনাসামনি পাইনি। আমরা দেখছি যে উপর থেকে কিছু গ্রিল বা পাথরের ইটের টুকরো ভেঙে পড়ছে কিছুটা হলো। আমরা দেখতে পাচ্ছি যে অন্ধকারের মধ্যে আসলে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু উপরের দিকটা ঘুটঘুটে অন্ধকার দেখে আমরা খুব বেশি ভালোভাবে দেখাতে পারছি না যদিও, কিন্তু ধোঁয়ার কিন্তু ভালো ধোঁয়া তৈরি হয়েছে। এটি মূলত 6তলা একটি ভবন। এই 6তলা ভবনের 5ম তলায় মূলত এই আগুনটা লেগেছে। এটির সামনের দিকটিতে আগুন লেগেছে। তবে স্থানীয় যারা রয়েছিলেন এখানে, যারা প্রত্যক্ষদর্শী, তাদের মধ্যে থেকে একজন আমাদেরকে বলছিলেন যে আগুনের সূত্রপাত তারা বলতে পারেন, তবে আগুনের চিৎকার শুনে তারা সামনে এসে দাঁড়িয়েছেন এবং সদস্যদেরকে তারা বের করার চেষ্টা করছেন। পুরো বাসার যে সদস্য যারা রয়েছিলেন প্রত্যেকটা ইউনিটের ফ্ল্যাটের, তাদেরকে প্রত্যেককে বের করে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের খুব দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পৌঁছন। যেহেতু অনেক রাত হয়েছে এবং রাস্তা ফাঁকা ছিল, তারা দ্রুত এসে পৌঁছতে পেরেছেন। আমরা দেখছি যে আগুন নেভানোর প্রাণান্তকর চেষ্টা সেটা কিন্তু রয়েছে ফায়ার সার্ভিসের, এবং এখনও ধোঁয়া ভিতরে, অর্থাৎ আগুন যেহেতু আছে সঙ্গে ধোঁয়াও রয়েছে, সেই আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিস করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং তারা কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধোঁয়ার যে কুণ্ডুলি পাখি রয়েছে, ভিতর থেকে পানি মারা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং এলাকার এখানে উৎসুক জনতা এবং সাধারণ মানুষ জড়ো হয়েছেন আশপাশ দিয়ে। তাদেরকে নিয়ন্ত্রণে রেখে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। উপর থেকে কিন্তু কিছু ইটের টুকরা বা ভবন নির্মাণের সঙ্গে যেসব সামগ্রী জড়িত সেগুলি ভেঙে পড়ছে কিছুটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে। ইতিমধ্যে এই আগুনটি লেগেছে, আমরা আবারও বলতে চাই যে আগুনটি লেগেছে রাত্রে 12:30টার কিছুটা পর সময় আর কি। এখনও প্রায় 40-45 মিনিট হয়ে গেছে এবং এই আগুনটি স্থানীয় লোকজন যারা আছেন তারা বলছেন যে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়েছে বলে তারা ধারণা করছেন। তারা তৎক্ষণাৎ বলতে পেরেছেন, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা কর্তৃপক্ষ কারো পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়নি যে আগুনটা আসলে কীভাবে লেগেছে। তবে আমরা ঘটনা কিছুক্ষণ পরে হয়তো আরও তথ্য আপনাদের দিতে পারবো। সেক্ষেত্রে বলে রাখতে চাই যে স্থানীয় মানুষের ধারণা, স্থানীয় যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে রান্নাঘর থেকে, ফ্ল্যাটের যে রান্নাঘর, সেই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। এবং যারা এই বাড়ির বাসিন্দা ছিলেন, এই ভবনটির বাসিন্দা ছিলেন, তাদের কাছ থেকে তারা শুনতে পেরেছেন আর কি এই ধরনের ঘটনা। এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে এই ভবনটির যে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে, পানির যে একটি সূত্র ভবনের
থাকে সেটি বাইরের থেকে আমরা দেখেছি খুলে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকেও কিন্তু পানি নেওয়ার চেষ্টা করেছেন। যদিও তাদের সঙ্গে পানি রয়েছে, গাড়িতে পানি রয়েছে, সেই পানি দিয়ে নিভানোর চেষ্টা করছেন। একই সঙ্গে সেটিই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এর থেকে বড় ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি যে সাহসিকতার সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন এবং আগুন এখন বলা চলে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলতে পারছি এই কারণে যে আগুনের লেলিহান যে কিছুক্ষণ আগেও 5 মিনিট বা 7 মিনিট আগেও যে আগুনের লেলিহান আমরা দেখেছিলাম সেই আগুনের লেলিহান কিন্তু অনেকটা এখন দেখা যাচ্ছে না। শুধু এখন ভিতর থেকে ভবনের যে 5 তলার যে ফ্ল্যাটটি রয়েছে সেইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে আগুনের এবং উপরের দিকটি কিন্তু পুরো কালো হয়ে গেছে ভবনের দুটি দিকের এবং ভিতরের অবস্থাটা কি আসলে সেটা আগুন না নেভা পর্যন্ত ভিতরে আমরা দেখতে পাবো না। ফায়ার সার্ভিসের ইউনিটের যারা কর্মী যারা রয়েছেন তারা খুব দ্রুততার সহিত এখানে এসে দ্রুততম সময়ের মধ্যে এখানে এসেছে আমরা দেখেছি এবং তারপরই কিন্তু আমরা এখানে এসেছি। তারপর আগুন দেখেছি এবং সে আগুন নিভানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করে তারা কিন্তু অনেকটাই এখন বলা চলে যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। ভবনের আগুন লাগার পরপরই স্থানীয় মানুষ যারা রয়েছিলেন এই ভবনের আশেপাশে তারাই কিন্তু তাদেরকে বের করে নিয়ে এসেছেন এবং ভবনটি পুরোটি এখন সম্পূর্ণ মানুষের যারা মানুষ বাসিন্দা রয়েছেন প্রত্যেক কিন্তু বের হয়ে এসেছেন। এই ভবনের ভিতরে কোনো এখন এই মুহূর্তে কোনো বাসিন্দাকে কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা চেষ্টা করব এখানে ভবন আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করব এখানে এই ঘটনার সূত্রপাত বা কীভাবে আগুনটি লেগেছে সেটি জানার জন্য আমরা চেষ্টা করব। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রয়েছেন, তারা অবশ্য আমাদেরকে ইতিমধ্যে জানাতে পারেনি যে আগুনটির সূত্রপাত বা কখন হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে তারা খবরটি পেয়েছেন 12:30 কিছুটা পর সময়ে তারা বলেছেন তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসেছেন এবং চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে। আমরা চেষ্টা করব ভিতরে একজন রয়েছেন সিকিউরিটি গার্ড, আমরা তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব যিনি এই বাড়ির নিরাপত্তা কর্মী হিসাবে রয়েছেন। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আপনি আমাকে একটু জানাবেন যে আগুনটি ঠিক কখন লেগেছিল? আগুন তো কত 1 ঘন্টা আগে বলি, ঘন্টা খানিক 12:30 পরে শুনেছিলাম। আগুনটা কিভাবে লেগেছে আপনি জানতে পারেন? না তো উপরে লাগে, আমি তো নিচে আছিলাম। নিচে ছিলেন? বাসিন্দা কি এখন এই বাড়ির ভিতরে কোনো বাসিন্দা এখন আছে? কেউ আছেন? তো আমরা বলে দিই সব নিচে নামি যান। আগুনটা কিভাবে লেগেছিল আপনি কি জানতে পারেন বা কেউ বলছিল? আমরা উপরে থেকে বলছে আর কি 5 তলাতে আমার এখানে এয়ারফোন আছে, বলছে আছে আগুন ধরছে আমার কেয়ারটেকার আছে উপরে যাওয়ানো লেভেলে উপরে গেছে, তো আমরা কারেন্টটা বন্ধ করে দিয়েছি। কারণ বিদ্যুৎ সংযোগ আপনারা বিচ্ছিন্ন করে দিয়েছেন। বাসিন্দা কেউ হতাহত বা আহত হয়েছেন কি? এখন তো শুনি না আমরা, এখন সবটা আমরা বাইরে আছে, এখন শুনি না। এই বাড়িতে মূলত যেই ফ্ল্যাটে আগুন লেগেছে সেই ফ্ল্যাটটি কি কোনো বাড়ির মালিকের নাকি এখানে ভাড়াটিয়া থাকতেন? না, এটা ওনারা ফ্ল্যাট কিনে ওনারা এটা করেছেন। কখন লেগেছে আপনি বলতে পারছেন না? ঘন্টা নাকি আগে লাগছে আর কি। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ভিতরে যে আগুনটি লেগেছে সেই আগুনের ঘটনায় ইতিমধ্যে নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন 12:30 বা ঘন্টাখানেক আগে আগুনটি লেগেছে এবং তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন এবং হতাহতের ঘটনা এখনও তিনি বলতে পারেননি। বলেছেন যে তিনি এখন এমন কোনো খবর তারা আসলে পাননি যে অগ্নিকাণ্ডে হতাহত আছে কিনা। আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে, আপনি তো ভিতরে ছিলেন, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, একটু বলবেন যে আগুনটি নিভেছে কিনা, ভিতরে কোনো হতাহত দেখেছেন কিনা? না, আপনারা জানতে পারছেন ফায়ার সার্ভিসের একজন কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম যিনি জানালেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, ভিতরের আগুন নেভানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে বাড়ির একজন বাসিন্দাকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা সরাসরি সম্প্রচার আছি, আপনি একটু বলবেন যে আপনি তো বাড়ির বাসিন্দা একজন, আগুনটা কখন লেগেছে একটু? আমরা চেষ্টা করব ফায়ার সার্ভিসের একজন কর্মী এখানে রয়েছেন জানার জন্য। মূলত আগুনটি এই ভবনের 5 তলায় আগুন লেগেছে, যেটি 6 তলা ভবনের 5ম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এখানে আমরা
আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ভিতরের চিত্র দেখানোর জন্য, যে ভিতরের আগুনের ইতিমধ্যে 5টি ইউনিট, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এখনও তারা কিন্তু তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন। তারা চেষ্টা করে যাচ্ছেন সম্পূর্ণভাবে আগুনের কোনো আগুন জানি না থাকে সেই বিষয়টি নিষেধ করে তারা আসলে জায়গাটি ছাড়বেন এবং চেষ্টা করবেন আমাদেরকেও জানানোর জন্য এবং এই ঘটনা তদন্ত করার জন্য যে আসলে আগুনটা কীভাবে লেগেছে। এখানকার এই বলতে চাই যে এই বাসাটি আবাসিক ভবন। স্থানীয় মানুষ যারা আছেন তারা বলছিলেন যে রান্নাঘরের থেকে আগুনটি লেগেছে বলে তাদের ধারণা, অর্থাৎ তারা এই বাসিন্দাদের সাথে কথা বলছিলেন তখন তারা জানতে পেরেছিলেন রান্নাঘরের থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, অর্থাৎ রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ভবনটির যেখানে আগুন লেগেছে তার ভিতরে সেই কক্ষে বা তার আশেপাশে কাছাকাছি যে আপনাদের দেখানোর জন্য যে আসলে আগুনটি কোত্থেকে লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ভবনটির 6 তলার 5টি তলায় আগুনটি লেগেছে তার সূত্রপাত বলছেন স্থানীয় মানুষ যারা রয়েছেন রান্নাঘর থেকে হয়তো আগুন লেগে থাকতে পারে। আমরা চেষ্টা করছি, আমরা চলে এসেছি ভবনটির 6 তলার যে 5 তলা যেখানে আগুন লেগেছে, যেখানে এখনও ধোঁয়া রয়েছে ভিতরে এবং চেষ্টা করব ভবনের এই ফ্ল্যাটটির ভিতরে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে। এখানে বলা চলে যে ফায়ার এখনও ধোঁয়া রয়েছে। ভিতরে মোটামুটি ফ্ল্যাটের ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন, পানি দিয়ে নিয়ন্ত্রণ এনেছেন। ফ্ল্যাটটি অনেক বড় রয়েছে এবং ভিতরের আমরা যা দেখছি একটি অংশ একটি পাশ পুড়েছে বলা চলে। তো ডাইনিং টেবিল বা অন্যান্য আসবাবপত্র খুব বেশি পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। মাস্কটা পরো। আবার ফায়ার সার্ভিসের কর্মী দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তার চেষ্টা করে যাচ্ছেন সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার জন্য। প্রচুর ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন যারা 5টা ইউনিট খুব অল্প সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন। ভিতরে কিন্তু তৈরি হচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে। খুব বেশি আগুনটি ছড়াতে পারেনি বলে আমরা দেখতে পাচ্ছি, যদিও এই ফ্ল্যাটটিতে অসংখ্য কাঠের ফার্নিচার রয়েছে। আগুনটি লাগলে ভালোভাবে বা পুরোপুরি ছড়িয়ে পড়লে সে পুরো ফ্ল্যাটটি শুধু নয় বিল্ডিংও পুরো ক্ষতিগ্রস্ত হতে পারত বলে আমরা ধারণা করছি, যেহেতু এখানে অসংখ্য কাঠের ফার্নিচার রয়েছে এবং আমরা এই রুমটির মধ্যে প্রচণ্ড গরম, যেহেতু আগুন লেগেছে পুরো ফ্ল্যাটটিতেই কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে। নিচে পানি দিয়ে ফায়ার সার্ভিস চেষ্টা করেছেন আগুন নিভানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাও পর্যন্ত পুড়ে গেছে, দরজা কাঠের দরজা সেটি পুড়ে গেছে। ভিতরের দেয়ালেও পোড়া যে চিহ্ন তা কিন্তু রেখে গেছে এই আগুন। এই আগুন দেখতে পাচ্ছি ধোঁয়া, এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ধোঁয়ার কারণে এই জায়গাটিতে তৈরি হচ্ছে একটি অক্সিজেন স্বল্পতা ইতিমধ্যেই তৈরি হচ্ছে। এখানে অনেক মানুষও রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী তারা রয়েছেন। দর্শককে সেটি দেখানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুন সম্পূর্ণ নিভেছে কিনা সেই বিষয়টি দেখার জন্য। এবং ফায়ার সার্ভিসের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেই হিসেবে বলা চলে যে খুব অল্পের মধ্যে দিয়ে হয়তো আগুনটি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে। এবং একই সঙ্গে যে বিষয়টি বলতে চাই যে এই বাসিন্দা যারা রয়েছেন তারা কেউই কিন্তু হতাহত হয়নি বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। তবে আমরা আরও চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, এই ঘরের বাসিন্দা যারা ছিলেন চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। তাদের আসলে আগুনের সূত্রপাত কোত্থেকে হচ্ছে, তারা প্রত্যক্ষদর্শী হিসাবে তারা কি দেখেছেন সেটি আমরা জানার চেষ্টা করব। পানি এখনও দেওয়া হচ্ছে, ভবনের দেওয়ালেও কিন্তু যে আগুনের চিহ্ন রয়ে গেছে আগুনে নিভার পরেও। তবে
ধোয়ার কুণ্ডলী কিন্তু রয়ে গেছে পুরো ফ্ল্যাটটি জুড়েই। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে আগুনের ঘটনা যেটি ঘটেছে, সেই আগুন যদি সম্পূর্ণভাবে ছড়াতে পারতো তাহলে হয়তো এর চিত্র বিভৎস হতে পারতো আরও। একটি বিষয় বলে রাখতে চাই যে এই আগুনের যে সূত্রপাতের পরপরই খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমরা যেটুকু দেখেছি। এবং আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারি যে চলে এসেছি এবং একই সঙ্গে আসার পরেই দেখেছি যে আগুনের লেলিহান আমরা দেখেছিলাম, তারপরে খুব অল্প সময়ের মধ্যেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। আমরা একটু সরাসরি সম্প্রচার আছে, আপনি একজন বাড়ির বাসিন্দা, আমাকে একটু বলবেন যে আগুনের সূত্রপাতটা কোথেকে হয়েছিল? উনি বলতে রাজি হচ্ছেন না। আমার সামনাসামনি দেখতে এখানে বাসার বাসিন্দা রয়েছে। আমি শুধু কালো ধোঁয়া দেখছি, ধোঁয়া দেখার পরে আমি মেইন সুইচ অফ করে দিছি, ফ্রিজটি সব অফ করে দিছি, তারপর আমরা নিচে নেমে গেছি, আগুন নিচের থেকে দেখছি। জি জি। আগুনটা কোথেকে কোথায় ধোঁয়া দেখেছেন? রান্নাঘরে বা না রান্নাঘরে, বেডরুমে, আমার ছেলের বেডরুম থেকে জি ধোঁয়া দেখছে, শুধু ধোঁয়ার গন্ধ হচ্ছিল, খুব মানে প্লাস্টিক গন্ধ, পোড়া প্লাস্টিক পোড়া গন্ধ। রান্নাঘর ততক্ষণ কি অক্ষত ছিল? রান্নাঘর অফ, আমরা সবাই শুয়ে পড়ছে, আমি জাস্ট বসেছিলাম এদের আসার অপেক্ষা, আমার ছেলে বাইরে ছিল। ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ আছি, এটা আল্লাহর মেহেরবান। এই বাসায় আপনার কতজন সদস্য থাকতেন? আমি, আমার ছেলের বউ, নাতি, মেয়ে, কাজের মেয়ে। ইনশাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ঘরে যে বাসিন্দা যিনি রয়েছেন, গৃহকর্ত্রী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে আগুনের সূত্রপাতে ঘরের একটি শোবার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, অর্থাৎ ধোঁয়া দেখেই তারা বিদ্যুতের সংযোগ তারা বিচ্ছিন্ন করেন এবং সুইচ অফ করে দেন এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে, পরিবার সদস্যদের নিয়ে তারা নিচে নেমে আসেন। তারপরেই মূলত ফায়ার সার্ভিসকে তারা জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে খুব কম সময়ের মধ্যে আমরা দেখেছি। আপনার এই রুমের থেকে কি আগুন? ইতিমধ্যে দেখছেন যে পাশের যে অন্যান্য রুমগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু অক্ষত রয়েছে। এটা যেই কক্ষে আগুন লেগেছে সেই কক্ষটি মূলত ফায়ার সার্ভিসে এখনও চেষ্টা করে যাচ্ছেন সে কোনোভাবে আমরা চেষ্টা করব ফায়ার সার্ভিসের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আগুনটা তারা কখন শুনেছেন এবং আপনি আমাকে একটু বলবেন যে আগুনটি আসলে কখন লেগেছিল, আপনারা কখন খবর পেয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে কতটুকু রয়েছেন? জি ধন্যবাদ। আমরা 12:37 সময় মেসেজ পাই যে বর্ণাঢ্য আই ব্লকে 3 নম্বর রোডে এই বাসাবাড়িতে আগুন লাগছে। খবর পাওয়ার সাথে সাথে বাড়িধারা ফায়ার স্টেশনের প্রথম কল, দ্বিতীয় কল গাড়ি নিয়ে আমরা এখানে আসি। আসার পর দেখতে পেলাম যে 5 তলাতে আগুন এবং একটা জানালা দিয়ে আগুন লেলিহান শিখা বাইর হয়েছে এবং দাও দাও করে আগুন জ্বলতেছে। তো আগুনের তীব্রতা দেখে বাড়িধারার সাথে সাথে আমরা তেজগাঁও ফায়ার স্টেশনের পানিবাহী গাড়িও খবর দিই এবং তেজগাঁও ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আসে, মোট 5টা ইউনিট কাজ করে এখন পর্যন্ত আগুন ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নির্বাপন চলছে। আগুনটা তো যেটা দেখতে পাচ্ছি আমরা যে বসতঘর থেকে আগুন লেগেছে, তো অ্যাকচুয়ালি আগুনের কারণটা কি এখন আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা আগুন নির্বাপনের শেষে দেখে আমরা জানাতে পারবো যে আগুনটা কি। না, কোনো হতাহতের ঘটনা এখানে এখন পর্যন্ত নাই। 5টা ইউনিট কাজ করেছে। আবুল কালাম আজাদ সিনিয়র, আমরা 12:37 আসছি, এখনো পর্যন্ত আগুনের কাজ চলমানই আছে, চলতেছে। হ্যাঁ, আগুন নির্বাপনই চলে। এখন আমরা শুধু ড্যাম্পিং ডাউন আর জিনিসপত্র সরাইয়ে যদি কোথাও কোনো আগুন থাকে সেটা নির্বাপনের জন্য। আবুল কালাম আজাদ সিনিয়র স্টেশন অফিসার, বাড়িধারা। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে 12:37 থেকে তারা খবর পান এবং তেজগাঁও স্টেশন থেকে তারা ফায়ার সার্ভিসের ফায়ার ইউনিট এখানে চলে আসেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তারা কিন্তু কোনো রকম হতাহতের কোনো খবর পাননি। ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেক পার হয়েছে, সেই ঘন্টাখানেকের মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা আরও চেষ্টা করব পরবর্তীতে আরও বেশ তথ্য দেওয়ার জন্য, আগুনের সূত্রপাত বা আগুনের কী কারণে আগুনটি লেগেছিল আসলে সেটা আমরা জানাতে পারবো। তো এই ছিল রিচার্ড আমার কাছে বনানীর আই ব্লকের 3 নম্বর রোডের আবাসিক ভবনে আগুন লাগার সবশেষ খবর। রাজধানী বনানীতে একটি আবাসিক ভবনের 5ম তলায় আগুন লেগেছিল।
কাজ করছিল ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখান থেকে জানা গেছে আগুন পুরোপুরি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট ভালো কাজ করলেও এক শ্রেণীর মানুষ সমালোচনায় তৎপর। সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। বৃহস্পতিবার সকালে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরের ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব মন্ত্রণালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দেন সরকার প্রধান। সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা তৈরি করে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য 2014-15 অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রথা চালু হয় দেশে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভার্চুয়াল আয়োজনে নতুন অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করল 51টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। গণভবন থেকে এতে যুক্ত হন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সব প্রতিষ্ঠান এখন জবাবদিহিতার আওতায়। স্বচ্ছতা নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নে নীতি নির্ধারকদের উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধতার বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছিল বলেই মহামারী নিয়ন্ত্রণে রাখা গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অহেতুক সমালোচনা হচ্ছে এসব নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলি করার দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-19 আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। জনগণের প্রতি সেবার দায়বদ্ধতা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 36 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1593 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,44,264 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,673 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,83,779 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,593 জন। মোট আক্রান্ত 3,44,264 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,859 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,443 জন। মোট সুস্থ হয়েছেন 2,50,412 জন। মাত্র দুদিনের মাথায় ভারতীয় পেঁয়াজের দাম কমে নেমেছে 60 টাকায়, অথচ এখনো নতুন করে ঢোকেনি ভারতীয় পেঁয়াজ। বাজারে কয়েকটি অভিযান চালানোর পরই পেঁয়াজের দর নিম্নগামী। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, কেবল ব্যবসায়ীদের কারসাজির কারণেই বেড়ে গেছে এই নিত্যপণ্যের দাম। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর তদারকি অব্যাহত রাখার আহ্বান বাজার বিশ্লেষকদের। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই দাম বাড়তে শুরু করে রাজধানীর পাইকারি বাজারে। পেঁয়াজ কিনতে শুরু হয় হুলস্থুল। অথচ দেশে এখনো মজুদ আছে 5 লাখ টন পেঁয়াজ। দেশে নতুন করে না ঢুকলেও এই পেঁয়াজে কমপক্ষে চলবে 2.5 মাস। অস্থির বাজারের নেপথ্য কারিগর হিসেবে ব্যবসায়ীদের দিকে আঙুল তুলে কঠোর তদারকির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। সেদিনই বাজারে চলে ভোক্তা অধিকারের অভিযান। ফলাফল, একদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কমতে শুরু করে দাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারের আড়তগুলোতে দেশি পেঁয়াজ সর্বোচ্চ 15 টাকা কমে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 57 থেকে 60 টাকায়। আজকের বাজার একটু কম, দেশে এলো আপনার 75, ঠিক আছে, আর ওই ইন্ডিয়ানটা 57 টাকা আর কি। বাজারে একটা আতঙ্ক ছিল, মানে আবার শুনছি ইন্ডিয়ান পেঁয়াজ আইবো, গাড়ি মারি দেখাইছে, এই কারণে মানে একটু বেচা কেনা একটু দুর্বল। বাজার বিশ্লেষকরা বলছেন, ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার তদারকি আরো কঠোর করতে হবে। অসৎ এবং অসাধু কিছু ব্যবসায়ী তাদের কারসাজির কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে। বাজার ব্যবস্থাপনা এবং বাজার তদারকির একটা দুর্বলতা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সরকারের যেটি করা উচিত যে বাজার তদারকি করা, কনজিউমারদেরও একটু সচেতন থাকা, যাতে কোনোভাবেই হুজুকের বশত যাতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ না কিনে। বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া দ্রুত করার তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ অমানবিক ও বর্বর প্রক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর অপসারণ করছে বলে অভিযোগ করেছে বিভিন্ন প্রাণী ও পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে কুকুর অপসারণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সংগঠনগুলো। তারা বলেন, হাইকোর্টের রায় উত্তর সিটি কর্পোরেশন মেনে নিলেও দক্ষিণ সিটি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবলা প্রাণীর সাথে নিষ্ঠুরতা করছে। এমন নিষ্ঠুরতা অব্যাহত রাখলে দক্ষিণ সিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী মালিকবিহীন কোনো প্রাণী নিধন বা অপসারণ সম্পূর্ণ বেআইনি হলেও দক্ষিণ সিটি কুকুর অচেতন করে ময়লার ভাগাড়ে ফেলে দেয়। এ নিয়ে বুধবার সংবাদ প্রচার করে সময় সংবাদ। এই প্রাণীটির সাথে কিভাবে সহাবস্থান করতে হবে সেটি নিয়ে কাজ করতে হবে এবং সেই কাজ করবার জন্য যেই অভিজ্ঞতা এবং দক্ষতা আমরা বিশ্বাস করি আমাদের সংগঠনগুলো গত 10 বছর অর্জন করেছে। প্রশাসনের যে কেউ যদি চায় আমরা সানন্দে তাদের সাথে সেটা শেয়ার করতে রাজি আছি। কুকুরের মতন একটা নিরীহ প্রাণীর উপর ক্ষমতা প্রদর্শনের যে লড়াইয়ে আমাদের নগর প্রশাসক নেমেছেন, ওনার এই সিদ্ধান্তটা শুধু অমানবিক এবং অবৈজ্ঞানিক নয়, এটি বেআইনিও। প্রাণী কল্যাণ আইনে স্পষ্ট করে বলে দেয়া আছে যে আপনি এভাবে করে অপসারণ করতে পারেন না। দেখছেন প্রবাসের সময়। বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক C-130J পরিবহন বিমান। এর মধ্য দিয়ে আকাশ সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। যুক্তরাজ্যের সঙ্গে এক চুক্তির মধ্য দিয়ে একই মডেলের 5টি বিমান কিনছে বাংলাদেশ। এটি দেশে আসা তৃতীয় বিমান। এরপরও আরও 2টি বিমান যুক্ত হবে বহরে। আকাশ বাতাস কাঁপিয়ে বাংলার মাটি স্পর্শ করল C-130J। রীতি অনুযায়ী অভ্যর্থনা জানালো বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রে তৈরি হলো বাংলাদেশ কিনেছে যুক্তরাজ্য থেকে। একই মডেলের আরও 2টি বিমান কেনা হয়েছে, দ্রুতই আসবে বাংলাদেশে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে আনা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান বলেন, অত্যাধুনিক এই বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। একটা চুক্তির আওতায় এই 5টি বিমানই কেনা হয়েছে এবং পর্যায়ক্রমে এই বিমানগুলোর ডেলিভারি চলতেছে। গত বছর আগস্ট মাস থেকে প্রথম বিমানটির ডেলিভারি হয়, তারপরে কোভিডের মাঝখানে মাস 2 আগে আমরা সেকেন্ড বিমানটি পেয়েছি এবং এখন 3 নম্বর বিমানটি আমরা ডেলিভারি পেলাম। এটা বাংলাদেশ বিমান বাহিনীকে একটা বৈশ্বিক সক্ষমতা, একটা গ্লোবাল ক্যাপাবিলিটি দিয়েছে। দেশের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দুর্যোগ এবং সংকট মোকাবিলায় বিমানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন পুড়ে গেছে 5ম তলার একটি ফ্ল্যাট। শোবার ঘর থেকে সূত্রপাত হলেও জানা যায়নি কারণ। গ্যাস সংযোগ অবৈধ হলেও নারায়ণগঞ্জ বিস্ফোরণের সমস্ত দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস। বিদ্যুতেরও ছিল না অনুমোদন, অভিযোগের নথি সংরক্ষণের পরামর্শ। এবং করোনা মোকাবেলায় অনেক কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অযথাই কুৎসা রটাচ্ছে একটি শ্রেণী, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নির্দেশ। এই ছিল প্রবাসের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।